হাই ওয়েলকাম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর আর একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আমি আমার স্টুডেন্ট ভিসা থেকে শুরু করে কানাডাতে পিআর হওয়া পর্যন্ত সম্পূর্ণ জার্নিটা শেয়ার করব। সো আশা করি ভিডিওটি আপনারা দেখবেন এবং আপনাদের ভালো লাগবে। এতে করে আমি মনে করি যে যারা নতুন কানাডাতে আসবেন কিংবা যারা বর্তমানে কানাডাতে অবস্থান করছেন তাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল হতে পারে। ফার্স্ট অফ অল আমি যদি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে বলি, আমি হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে 2019 অক্টোবরে আমার ব্যাচেলার কমপ্লিট করি। আমার ডিপার্টমেন্ট ছিল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং আমার মেজর ছিল যে VLSI মানে ইলেকট্রনিক্সের মেজর করা ছিল। তার দরুন হচ্ছে আমি ইউআইবি থেকে পাশ করার পর বাংলাদেশের একটি চিপ ডিজাইন ওয়ান অফ দ্য লিডিং চিপ ডিজাইন কোম্পানিতে জব করি, উল কাসিম প্রাইভেট লিমিটেড, অনেকেই হয়তো জানতে পারেন। সেখান থেকে প্রায় 6-7 মাস জব করার পর কোভিড চলে আসলো। কোভিড চলে আসার পর সবাই জানেন যে মোটামুটি বাংলাদেশ লকডাউনে চলে যায়। তখন মূলত হচ্ছে আমি ট্রাই করি যে তখন আমরাও আসলে মূলত ঢাকা থেকে আমি আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে চলে আসি। তো ব্রাহ্মণবাড়িয়া আসার পর হচ্ছে প্ল্যান করলাম যে হয়তো বা এটা একটা রাইট টাইম, যেহেতু বাসায় আছি, তো আইএলটিএসটা কমপ্লিট করে যদি আমি স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারি তাহলে ভালোই হতো। তাছাড়াও ব্যক্তিগতভাবে কানাডা আমার টপ প্রায়োরিটি লিস্টে ছিল। তার কারণ হচ্ছে অন্যতম কারণ একটাই, সেটা হচ্ছে যে কানাডা ইমিগ্রেশন ফ্রেন্ডলি। টু বি অনেস্ট, কানাডা আমার ফেভারিট লিস্টে ছিল এই কারণেই, কারণ কানাডা ইমিগ্রেশন ফ্রেন্ডলি। তো যার দরুন হচ্ছে আমি একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমি আমার আইএলটিএস কমপ্লিট করি। ভিডিওটি হতে পারে লং হবে, আমি একদম 2021 সাল থেকে শুরু করে এখন 2024 আমি হোল জার্নিটাই শেয়ার করব এখানে। সো আমি অনলাইনে আমার আইএলটিএস একটা কোচিং করি, তারপর হচ্ছে আমি আমার আইএলটিএসটা কমপ্লিট করি। তারপর শুরু হলো এজেন্সি সার্চ করা, যে কোন এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করব। তারপর মোটামুটি অনলাইন ঘাটাঘাটি করে দেখলাম যে কানাডার স্টুডেন্ট ভিসার যে প্রসেসটা, একটা জিনিস আমাকে বলতেই হয় যে ক্যানাডিয়ান যে ওয়েবসাইটগুলো, সেই ওয়েবসাইটগুলো কিন্তু খুবই ক্রিস্টাল ক্লিয়ার এবং খুবই ট্রান্সপারেন্ট, এবং ওদের ওয়েবসাইটে প্রত্যেকটি তথ্য একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া আছে। তাছাড়া অনলাইনে অনেক রিসোর্স আছে যেগুলি স্টাডি করে। তখন আমি আমার স্টুডেন্ট ভিসাটা নিজেই অ্যাপ্লাই করবো ভাবলাম, বাট ভিসা তো পরে, তার প্রথমত আমার অফার লেটারের একটা বিষয়। সো আমি আমার খুব বিগিনিং থেকেই হচ্ছে আমি একটা এজেন্সি সার্চ করছিলাম, যে এজেন্সির মাধ্যমে আসলে আমি আমার সম্পূর্ণ জার্নিটা কমপ্লিট করতে যাচ্ছিলাম। আমার ইউনিভার্সিটি অ্যাডমিশন অ্যাপ্লাই করা প্লাস হচ্ছে ভিসা অ্যাপ্লাই করা। কিন্তু আমি কারোরই নাম বলবো না, উল্লেখ করবো না, কিন্তু আমি বহু এজেন্সি ঘাটাঘাটি করে যেটা বুঝলাম যে তাদের আমার ভালো লাগেনি। সোজা কথা হচ্ছে আমার ভালো লাগেনি, কিংবা ওরা যে পরিমাণে আর্থিক ডিমান্ড করতো সেই ডিমান্ডগুলো আমার ভালো লাগেনি। প্লাস আমার কাছে মনে হচ্ছিল যে এখানে একটা ট্র্যাপ আছে, এখানে সামথিং একটা মাইন্ড গেম আছে। এনিওয়ে তারপর হচ্ছে আমি সিদ্ধান্ত নিই যে নিজেই একটা অ্যাপ্লাই করব। তো তার দরুন হচ্ছে আমি মাঝখানে আমি আবার একটা ভাইয়ের মাধ্যমে কিছু আগানোর চিন্তা ভাবনা করছিলাম, এবং ওইখানেও আমি প্রতারিত হয়েছি। প্রতারিত হওয়ার পর হচ্ছে আমি বুঝলাম যে না, আসলে এখানে কারোর উপর রিলে না করে এটা যদি নিজে করা যায় তাহলে সেটা হয়তো বা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে হবে। আর আমার ভিতরে একটা রিসার্চ করার এবিলিটি ছিল, যে রিসার্চ করে কোনো একটা জিনিস ফাইন্ড আউট করা, ফাইন টিউন করা, কিংবা একটা জিনিস বুঝে নিজে ধৈর্য ধরে অ্যাপ্লাই করা, সেই জিনিসটা ছিল। সো এই জিনিসটা যদি আপনাদের মাঝে থাকে, কোনো একটা জিনিস নিজে ফাইন্ড আউট করা, রিসার্চ করা, তাহলে আপনারাও এই বিষয়গুলো নিজে রিসার্চ করে নিজে অ্যাপ্লাই করতে পারেন, নিজে গেইনকে মানে নলেজ বাড়াতে পারেন। এনিওয়ে তারপর হচ্ছে আমি চিন্তা ভাবনা করি যে আমি নিজেই আসলে আমি আমার সমস্ত প্রসেসটা কমপ্লিট করব। তারপর শুরু হলো ইউনিভার্সিটি ফাইন্ড আউট করা। তো ইউনিভার্সিটি এগুলোর নিয়ে আমার বহু ভিডিও আছে, সো আমি কোনো ইনফরমেশন দিব না, আমি জাস্ট ছোট করে বলি যে আমি 4টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম। সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ওয়াটারলু, কার্লিংটন ইউনিভার্সিটি, ওটাওয়া, কার্লিংটন ইউনিভার্সিটি
ইউনিভার্সিটি অফ ক্যালগেরি আর কনকর্ডিয়া ইউনিভার্সিটি। আমি 4টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করি, তার মাঝখান থেকে আমি 3টা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাই। সো আমি যখন আমার ইয়ারটা হয় নাই, কি বলে, আমার হচ্ছে ক্যালগেরিটা আসে নাই, কারণ ক্যালগেরিতে হচ্ছে ওদের ডেডলাইনের আমি মিট করতে পারি না। আমি ডেডলাইনের একদিন আগে অ্যাপ্লাই করছিলাম, হয়তো বা সেই কারণে হয় নাই, বাট আদার্স রিকোয়ারমেন্টগুলো কিন্তু আমার মিট করছিলাম, মানে ওদের অ্যাপ্লাই করে যে রিকোয়ারমেন্টগুলো সবগুলো আমার মিট হওয়া সত্ত্বেও আমি কিন্তু ওদের অফার লেটারটা পাই নাই। এনিওয়ে, তারপর হচ্ছে আমি অফার লেটার পাই কার্লিংটন থেকে, অটোয়া থেকে এবং কনকর্ডিয়া থেকে। তার মধ্যে ইউনিভার্সিটি অফ কনকর্ডিয়ার তৎকালীন সময়ে মানে টিউশন ফিসটা ছিল অটোয়া কিংবা কার্লিংটন থেকে অনেকটা কম, এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমি চিন্তা ভাবনা করলাম, আমি যদি অন্টারিওতে অ্যাপ্লাই করি, আমার ভিসাটা যদি রিজেক্ট হয়ে যায় তখন কি হবে। তো সেক্ষেত্রে ভাবলাম যে কম্পেয়ার টু অন্টারিও হয়তো বা মন্ট্রিয়ালটা একটু সেফ জোন হবে, সেই কারণে আমি আসলে কনকর্ডিয়াকে আমি চুজ করি। তারপর হচ্ছে আমি আমার এসওপি, ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট সব কিছু নিয়ে আমি আগেও অনেকবার কথা বলেছি। সো এনিওয়ে, সমস্ত ডকুমেন্ট আমি ম্যানেজ করি। ইন দ্য সেম টাইম আমি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ফেসবুক গ্রুপে দেখতাম যে স্টুডেন্ট ভিসাগুলো রিজেক্ট হচ্ছে, অনেক স্টুডেন্ট ভিসা অনেক কিছু হয়। তারপরে আমি আবার চেষ্টা করি যে আচ্ছা, আমার ফাইলগুলো যদি আমি কাউকে দিয়ে একটু চেক করাতে পারতাম। সব কিছু আমার প্রিপেয়ার ডান, আমি শুধু সাবমিট করব, বাট কেউ যদি আমাকে একটু চেক করে দিত ভালো হতো, বিনিময়ে না আমি কিছু টাকা পয়সা দিতাম। আমি এখানে এগ্রি ছিলাম, কিন্তু এরকম অনেকে রাজি হয়েছে, কিন্তু ওদের ডিমান্ডটা ছিল অ্যাবাউট 1 লাখ বা আরও বেশি এরকম, শুধুমাত্র ডকুমেন্টগুলো চেক করে দেওয়ার জন্য। আমার কিন্তু ফান্ড, এসওপি, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং ডান ছিল। এনিওয়ে, তারপর দেখলাম যে না, আমি সব কিছু রেডি করার পরে ওরা এত টাকা ডিমান্ড করতেছে, সেটা আমার কাছে প্রাসঙ্গিক মনে হয়নি। তারপর হচ্ছে আমি নিজেই একটা রিস্ক নিলাম, এমনকি আমি আমার নিজের ফাইলটা নিজেই সাবমিট করলাম। তারপর আমার লাকিলি আমার জীবনের মোড়টা আসলে এখানেই ঘুরে যায় যখন আমার স্টুডেন্ট ভিসাটা অ্যাপ্রুভ হয়ে যায়। মোটামুটি 1.5 মাসের মতো সময় লাগছিল, আমার স্টুডেন্ট ভিসাটা অ্যাপ্রুভ হয়ে গেছিল। আমি আমার জীবনের মোড়টা ঘুরে গেছে এই কারণে বললাম, কারণ হচ্ছে আমি মোটামুটি 2 বছর 10 মাসের মধ্যে হচ্ছে ক্যানাডিয়ান পিআর হয়ে যায়, আমার পিআর অ্যাপ্রুভ হয়ে যায়। এনিওয়ে, তারপর হচ্ছে আমি কানাডার উদ্দেশ্যে যাত্রা করি অগাস্ট 21, 2021, অগাস্টের 21 তারিখে 2021 সালে আমি কানাডার উদ্দেশ্যে যাত্রা করি। গন্তব্য ছিল মন্ট্রিয়াল। তো মন্ট্রিয়ালে আসার পরও বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হলো, বাট যে অভিজ্ঞতাগুলো এজ এ স্টুডেন্ট জরুরি মনে করি, ছোট করে একটু বলি, যে অভিজ্ঞতাগুলো শেয়ার করে একটু জরুরি মনে করি। যখন আপনি এজ এ স্টুডেন্ট হিসেবে আসবেন, এখানে মূলত এই বিষয়ে যদি আমি কথা বলি, লং টাইম অনেক কথা বলতে হয়, বাট আমি ছোট করে বলি। মোটামুটি 2-3 ক্যাটাগরির স্টুডেন্ট দেখা যায়। আমি যদি 2 ক্যাটাগরির স্টুডেন্টের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখি, হয়তো বা রোদের আলোতে ফিস্টাগুলো আসতেছে, আমি যদি 2 ক্যাটাগরির স্টুডেন্টের মাঝে সীমাবদ্ধ থাকি, তাহলে বলতে হয় যে অনেকে দেখি যে 2 বছরের কোর্সটাকে একটু লেংদি করে 3 বছর করে, কিংবা ওরা হচ্ছে ক্যাশ প্লাস SIN সিনে কাজ করে, কিংবা আর একটু বেশি কাজ করে, সামহাও ওরা একটু বেশি কাজ করে, বা ওদের কোর্সটাকে ওরা তো একটা প্রায়োরিটি দেয় না। ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা ইন্টেনশন আমি দেখেছি, এরাও আইদার হোক ইন্ডিয়ান কিংবা বাংলাদেশি, যে তারা একটু ইজি কোর্স, যে কোর্সগুলোর মেটেরিয়াল আছে ওই কোর্সগুলো নিয়ে তারা মূলত কোর্সগুলোকে কমপ্লিট করতে চায়। এই স্টুডেন্টের সংখ্যাটাই খুব বেশি, 80 to 85% স্টুডেন্টই এই ভুলটা করে। ওদের নির্দিষ্ট কোনো ফোকাস থাকে না, নির্দিষ্ট কোনো গোল থাকে না। ওদের গোল থাকে কোন কোর্স ইজি, কোন কোর্সের ম্যাটেরিয়াল পাওয়া যাবে, কোন কোর্স নিলে তারা সহজে তাদের ডিগ্রিটাকে কমপ্লিট করবে, এবং ওদের একটা মেইন চিন্তা হচ্ছে পরে যেটা হবে দেখা যাবে। হাউএভার, এরকম চিন্তাভাবনা না থাকাটাকে আমি প্রিফার করি। এরকম চিন্তাভাবনা না থাকাই ভালো যখন আপনি এজ এ স্টুডেন্ট। এবং আমার কাছে মনে হয় যেটা, যে অবশ্যই আপনার একটা প্রিফারেবল সেক্টর থাকতে হবে, যেই সেক্টরে আপনি কাজ করতে আগ্রহী, যে সেক্টরে আপনি মোর ইন্টারেস্ট ফিল করেন, কিংবা দেশে থাকতে আপনার
ওই সাবজেক্টের প্রতি একটা আকর্ষণ ছিল, এরকম। অর্থাৎ আপনার ব্যক্তিগত ইন্টারেস্ট নেই, শুধুমাত্র ইউনিভার্সিটির ডিগ্রি রিকোয়ারমেন্ট মিট করার জন্য কিছু কোর্স নিয়ে কিংবা কোর্স ম্যাটেরিয়াল পাওয়া যাবে বা ফ্রেন্ডদেরকে পাওয়া যাবে, সহজে পাস করা যাবে, এই ধরনের ইন্টেনশন নিয়ে আমার কাছে মনে হয় যে এই ধরনের ইন্টেনশন না থাকাটাই সমীচীন। আমি দেখেছি যে সকল স্টুডেন্টদের তাদের একটা প্যাশন ছিল, তারা তাদের গোল সম্পর্কে সচেতন ছিল, তারা কিন্তু প্রত্যেকেই আজকে ভালো ভালো জব পজিশনে আছে। আর যারা কিনা তাদের উদ্দেশ্য সম্পর্কে সচেতন ছিল না, যাদের উদ্দেশ্য ছিল সামহাও পাস করে নেই, পরে দেখা যাবে, ওরা কিন্তু হ্যাঁ হয়তোবা কানাডাতে থাকতে পারবে, আমি সেটা বলি না, কিন্তু আসলে যতটুকু পর্যন্ত তারা পৌঁছার কথা হয়তোবা ততটুকু পর্যন্ত পৌঁছাতে পারলো না, কিংবা ওদের যে হয়তোবা পিআর হতে একটু সময়টা ওদের বেশিও লাগতে পারে। এনিওয়ে, তো অ্যাজ এ স্টুডেন্ট আপনি যখন আসবেন, আপনি অবশ্যই আপনি আপনার কেরিয়ার পাথের প্রতি ফোকাস রাখবেন এবং ওই কোর্সগুলোই নেওয়ার চেষ্টা করবেন যে কোর্সটাকে আপনি ভালোবাসেন, যেদিকে আপনার নিজের কেরিয়ার গড়ার ইচ্ছা আছে। সো আমি আমার ডিগ্রি হচ্ছে মাত্র 5 সেমিস্টারেই আমি আমার মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করি, এবং যেহেতু আমার ইন্টেনশন ছিল যে আমি একজন চিপ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে জব করব, যেহেতু বাংলাদেশেও আমার রিলেটেড কিছু এক্সপিরিয়েন্স ছিল, কিংবা আমার দেশের যে মেজর করা ছিল, আমার থিসিস ছিল, সবগুলি রিলেটেড ছিল অ্যানালগ ইলেকট্রনিক্স রিলেটেড। তো আমি এই প্যাশনটাকে এখানে ধরে রাখি এবং এই রিলেটেড কোর্সগুলোই আমি নিতে থাকি। এই রিলেটেড কোর্সগুলো যতটা সম্ভব হয়, এরকম তো সম্ভব না যে আমি সবই এইগুলো করবো, বাট যতটা সম্ভব হয় যখন যেটা অফার করে, সবসময় তো সব কোর্স অফার করে না, সেটা আমরা জানি, আমরা আমাদের দেশেও দেখি সবসময় সব কোর্স অফার করে না। সো এইভাবে একটু মিলিয়ে নিতে হয় এবং যতটা সম্ভব নিজের বেসিকটাকে ঝালাই রাখতে হয়। এনিওয়ে, আমি আমার মাস্টার্স কমপ্লিট করি 5 সেমিস্টারে। এখানে মজার বিষয় হচ্ছে, আমি আমার যখন 4th সেমিস্টার কমপ্লিট করে ফেলি, আমি আমার একদম লাস্ট সেমিস্টারে আমি এরকম কিছু কোর্স শিখেছিলাম, যে কোর্সগুলো ইজি, যেই কোর্সগুলো আমার জন্য তুলনামূলক সহজ, যেগুলো হচ্ছে আমার সাবজেক্ট রিলেটেড কোর রিলেটেড, যেরকম ইলেকট্রনিক্স আমি বললাম, ওই কোর্সগুলো আমি আগেই করার ট্রাই করেছি এবং লাস্ট সেমিস্টারে আমি ওই মেজর কোর্সগুলো রাখিনি। কেন আমি লাস্ট সেমিস্টার ইজি কোর্সগুলো রাখলাম? কারণ আমার প্ল্যান ছিল আমি লাস্ট সেমিস্টার থাকা অবস্থায় আমি মার্কেট স্টাডি করব, আমার যে রিলেটেড জব করার ইচ্ছা সেই কোম্পানিগুলোর ওয়েবসাইটে আমি স্টাডি করব, আমি লিঙ্কডইনে আমি একটা ভালো নেটওয়ার্কিং করার ট্রাই করব, এবং আমি ওদের জব সার্কুলারগুলো রিড করলাম যে ওরা কী কী রিকোয়ারমেন্ট চাই, ওরা কোন কোন টপিকের উপর নলেজ চাই। তারপর কোনো একটা কোম্পানিতে এই সেম একটা পোস্টে, সাপোজ XYZ পোস্টে যারা জব করে, তাদের সাথে একটু কথা বলা যে আসলে ওরা বিগিনার লেভেলে ওরা কী চাই। তো সামহাও আমি হচ্ছে এই কাজগুলো করি আমার লাস্ট সেমিস্টারে, এবং আমার হচ্ছে বাংলাদেশ থেকে আমি যে বেসিকটা গেইন করেছিলাম, যে বেসিক বলতে আমি আমার স্পেসিফিক্যালি আমি আমার সেক্টরের কথা বলছি, আমার ইঞ্জিনিয়ারিং রিলেটেড ফার্স্ট জবটা পাওয়ার জন্য যে বেসিকগুলো প্রয়োজন ছিল, এই বেসিকের নলেজটা আমার বাংলাদেশ থাকতেই সাউন্ডস গুড ছিল। এখানে এসে আরও বিভিন্ন কোর্স করার পর, আরেকটু ম্যাচিউর হওয়ার পর আমার নলেজ আরেকটু ডেপথ হয়, এবং লাস্ট সেমিস্টারে আমি এটাই করি, আমি আমার নলেজটাকে ঝালাই করি। প্রয়োজনে আমি আমার প্রিভিয়াস কোর্স ম্যাটেরিয়ালগুলো দেখি, প্রয়োজনে আমি ইউটিউবে ভিডিও দেখি, প্রয়োজনে আমি রিসার্চ পেপার পড়ি, প্রয়োজনে আমি বুকস পড়ি। এখানে বুকস পড়াটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ বইয়ের মধ্যে একটা জিনিস যত সুন্দরভাবে এক্সপ্লেন করা থাকে, এটা কোনো ইউটিউব ভিডিওতে থাকে না। ইউটিউব ভিডিওতে 4টা-5টা দেখলে কোনো একটা পার্টিকুলার কনসেপ্ট ক্লিয়ার হতে পারে, বাট বই পড়াটা খুব ম্যান্ডেটরি, আমি এটা অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব। সো এভাবে আমার মিড টার্ম চলে গেল, ফাইনাল সেমিস্টারের মিড টার্ম চলে গেল। যখন মিড টার্ম চলে গেল তখন আর মোটামুটি 2-2.5 মাস বাকি, তখন থেকেই আমি জব অ্যাপ্লাই করা শুরু করে দিই। সো আমি প্রথম ইন্টারভিউ দিয়েছিলাম ক্যাডেন্স ডিজাইন সিস্টেমে। ওইখানে এখানকার ইন্টারভিউ সিস্টেমগুলো হচ্ছে, এখানে কিন্তু কোনো রিটেন পরীক্ষা হয় না, এখানে জবের জন্য কোনো রিটেন পরীক্ষা হয় না। মোটামুটি প্রত্যেকটি জবের জন্য 4টা থেকে 5টা করে ভাইবা দিতে হয়, 4টা থেকে 5টা। আপনার ভাইবা কারা নিবে? যারা আপনার কলিগ হবে, যাদের সাথে আপনি কাজ করবেন, তারাই আপনার ভাইবাটা নিবে। এবং
ঠিক আছে, এবং এর পরের কথাটা আমি পরেই বলি। সো ক্যাডেন্স ডিজাইন সিস্টেমে আমি 5টা ইন্টারভিউ দিলাম। ওরা প্রথমে একটা ইনিশিয়াল ইন্টারভিউ নেই, ইনিশিয়াল ইন্টারভিউর মাধ্যমে হচ্ছে ওরা শর্ট আউট করে যে কাদেরকে ওরা নেক্সট স্টেপে নিবে। এভাবে শর্ট আউট করার পরে হচ্ছে ওরা ওদের যে লং ইন্টারভিউগুলো 4-5জন মিলে, একজন একসাথে না, মানে একজন করে, আপনার হয়তো বা একই দিনে হতে পারে কিংবা ডিফারেন্ট ডেটে হতে পারে। ওরা আপনার প্রত্যেকে 1 ঘন্টা বা 1 ঘন্টা 5 মিনিট 10 মিনিট কিংবা 40 মিনিট 45 মিনিট করে সবাই আপনাকে ইন্টারভিউ নেবে, এবং সবাই কিন্তু আপনাকে একইভাবে জাজ করবে না। ওরা আপনাকে বিভিন্ন দিকে জাজ করে। অনেকের ইন্টেনশন থাকে যে আপনার নন টেকনিক্যালগুলো দেখা, অনেক সময় আপনার টেকনিক্যাল জিনিসগুলো ওরা জাজ করে, অনেক সময় ওরা আপনার টাইম ম্যানেজমেন্ট, আপনার ইন্টারনাল কিছু স্কিল জাজ করে। ওরা বিভিন্ন ধরনের প্রশ্ন করে, বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন করে। ওরা তো এরকম না যে শুধুমাত্র যে আপনাকে জব রিলেটেড প্রশ্ন করবে, বিষয়টা এরকম না, বা আপনার যে পড়াশোনা রিলেটেডই প্রশ্ন করবে, বিষয়গুলো এরকম না। ওরা অনেক সময় অনেক কিছু ওরা জিজ্ঞেস করে, বাট আপনার টেকনিক্যাল কোয়েশনই ওরা আপনাকে বেশি করবে। সো এভাবে ক্যাডেন্স ডিজাইন সিস্টেমে আমি যখন 5th স্টেজে গেলাম, 5th স্টেজে যাওয়ার পর ওরা আমাকে বলতেছে যে আপনি কি এখানকার পিআর কিনা। বাট এই জিনিসটা আমার কাছে খুব কনফিউশন মনে হলো, কারণ ওরা জানে আমি একজন স্টুডেন্ট, আমি ফাইনাল সেমিস্টারের স্টুডেন্ট, আমি আমার রেজিউমি, কভার লেটার সব জায়গায় লিখেছি, এবং ইন্টারভিউ শুরুতেও ওরা সব কিছু জেনেছে। একদম ফাইনাল স্টেজে গিয়ে জিজ্ঞেস করে বলতেছে যে যদি ওদের, এটা নাকি ওদের নিয়ম না, ওদের যারা ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের রোল, যারা ওদেরকে কাজ দেয়, যে ক্যানাডিয়ান পিআর ছাড়া ওরা প্রিফার করে না। সো তখন আমার জবটা হয়নি। বাট আমার এই জবটা হয়নি ঠিক আছে, কিন্তু এটাই ছিল আমার প্রথম ইন্টারভিউ, মানে প্রথম কোনো একটা কোম্পানিতে অ্যাপ্লাই করে জবের জন্য ট্রাই করা। তো সেখান থেকে কিন্তু আমার একটা এক্সপিরিয়েন্স হলো, যে ইন্টারভিউগুলো ডিল করতে হয় কীভাবে। এনিওয়ে, তো সেইভাবে আমি আরও এরকম 3-4টা কোম্পানিতে অ্যাপ্লাই করি। আমি সব জায়গায় অ্যাপ্লাই করিনি, আমি একদম বুঝে অ্যাপ্লাই করতাম ঠিক কোথায় করলে আমার হওয়ার সম্ভাবনা আছে। তো এনিওয়ে, তো সেখান থেকে আমি মোটামুটি 3টা জব অফার লেটার পাই। একটা পাই হচ্ছে সাসকাচুয়ান থেকে, আরেকটা পাই হচ্ছে বর্তমানে যেখানে বসে আছি আমি, এখান থেকে ব্রিটিশ কলম্বিয়া ক্যালেডোনিয়া, আর একটা পাই হচ্ছে আমি বার্লিংটন থেকে। আমি কোম্পানিগুলোর নাম মেনশন নাই করলাম। তারপর আমি সব দিক বিবেচনা করে দেখলাম, সব দিক বলতে কি, যেহেতু আমার পড়াশোনা শেষ, আমার এখন প্রায়োরিটি হচ্ছে কিভাবে আমি ক্যানাডিয়ান সিটিজেনশিপ পেতে পারি, বা আমি কিভাবে এখানে পার্মানেন্ট হতে পারি। এটা ছিল আমার মেইন প্রায়োরিটি। হয়তো বা ক্যামেরা ভালো আসতেছে না, কারণ এখানে শীতের দিনে যেরকম শীত, গরমের দিনে ঠিক সেই রকমই এখানে প্রচণ্ড গরম। আমার এখানে মোটামুটি সন্ধ্যা হয় 8টা, 8:30, রাত 9টা পর্যন্ত বাজে। এনিওয়ে, আমি কন্টিনিউ করি। সো আমার মেইন প্রায়োরিটি ছিল যে কিভাবে আমি এখানকার স্থায়ী হতে পারি, আমি পাকা হতে পারি। তো সেই দিকে আমি চিন্তা করে দেখলাম যে সাসকাচুয়ান যাব না, কারণ এখানে শীতটা অনেকটা বেশি। আমি অন্টারিও যাইনি, কারণ আমার কাছে মনে হলো অন্টারিওর তুলনায় আমি এখন যেখানে আছি, ক্যালেডোনিয়া, ব্রিটিশ কলম্বিয়া, এটা একটু মেট্রোপলিটন এরিয়ার বাইরে, মানে ভ্যানকুভার মেট্রোপলিটন এরিয়ার বাইরে। তাছাড়া আমি যেরকম ফাইনাল সেমিস্টারে থাকতে জব মার্কেট সার্চ করা শুরু করেছি, আমার যখন 3টা জব অফার লেটার আসলো, তখনই আমি সার্চ করা শুরু করেছি যে পিআরটা কোথায় গেলে আমার তাড়াতাড়ি হবে, পিআরটা কুইক হবে কোথায় গেলে। তখন আমি জানতে পারি যে অনলাইনে ঘাটাঘাটি করে যে BCPNP ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট বলতে একটা স্ট্রিম আছে, যে স্ট্রিমে অ্যাপ্লাই করার জন্য, এনিওয়ে আমি একটা বলি, তো বার্লিংটনে তো আমি যাব না, কারণ বার্লিংটনে হচ্ছে অন্টারিওতে, তো সেখানে পিআরটা হয়তো লেট হতে পারে। তাছাড়া আমি যেটা বললাম আপনাকে, তো আমি দেখলাম যে BCPNP মোর সুইটেবল। এখন BCPNP-তে যাবো কি না, এখন এক্সপ্রেসেন্টিতে যাব, প্রশ্ন হচ্ছে এখন 2টা। এখন কি আমি BCPNP-তে যাব নাকি আমি এক্সপ্রেসেন্টিতে যাব? এখন এক্সপ্রেসেন্টিতে যাওয়ার জন্য যেটা হতো, আমাকে 1 বছর অপেক্ষা করতে হতো। আমি এখন জব করতেছি 1 বছর 2 মাস, তার মানে 1 বছর পরে হয়তোবা রিসেন্টলি আমি হয়তো যেরকম যে আমি ওয়েট করতাম, তাহলে হয়তো বা এই মাসে বা আগের মাসে হয়তো বা আমি আমার কাগজপত্র মাত্র জমা দিতাম। 1 বছর হয়েছে। এখন আপনারা জানেন যে সেক্ষেত্রে আবার বিভিন্ন স্কোরিংয়ের ক্যালকুলেশন আছে, তো এটা বাড়তেও পারে, কমতেও পারে, তো এটা একটা অনিশ্চিত প্রসেস। তো আমি 1 বছর অপেক্ষা না করে, তো আমি দেখলাম যে BCPNP-র জন্য আমি ইলিজিবল। তো ইলিজিবিলিটির জন্য কী কী প্রয়োজন? BCPNP ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট, এখানে ইলিজিবল হওয়ার জন্য যে রিকোয়ারমেন্টটা, সেটা হচ্ছে আপনি যদি আপনার মাস্টার্স ডিগ্রি কিংবা ব্যাচেলার ডিগ্রি
আপনার অর্থাৎ 2 বছরের কোনো একটা ডিগ্রি কানাডার যে কোনো প্রভিন্সে কমপ্লিট করার উইথিন 3 ইয়ার ব্রিটিশ কলম্বিয়াতে মুভ হন। এবং ওদের কিছু রিকোয়ারমেন্ট জব স্কিল আছে, অবশ্যই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ডিফারেন্স, IELTS লাগে, সেক্ষেত্রে স্যালারির একটা মানদণ্ড আছে, স্যালারির একটা মিনিমাম আওয়ারলি কীরকম হইতে হয় সেটার একটা স্ট্যান্ডার্ড আছে, বা আপনি কোন কোম্পানিতে জব করতেছেন, ওই কোম্পানিতে কতজন পার্মানেন্টলি জব করতেছে, কোম্পানিটা কতদিন যাবৎ বিসি আছে, অনেক রিকোয়ারমেন্ট আছে। তো ওই রিকোয়ারমেন্টগুলো তো কোম্পানির রিকোয়ারমেন্ট ছিল, স্যালারি, তো সকল রিকোয়ারমেন্ট মিট হয়ে গেছে। তো আমি যখন দেখলাম আমার সকল রিকোয়ারমেন্ট মিট হয়ে গেছে, রিকোয়ারমেন্টগুলো কী ছিল, আমার পক্ষ থেকে যেগুলো প্রয়োজন ছিল সেটা হচ্ছে আমার IELTSটা কমপ্লিট করা। অলরেডি আমি জব লেটার পেয়ে গেছি, NOCA একটা ইঞ্জিনিয়ারিং জব, যেটা ওদের লিস্টেড প্রায়োরিটি জব লিস্টেও আছে। এবং হচ্ছে যেটা বলতাম সেটা হচ্ছে কি, মিস করে গেলাম তো, এনিওয়ে মোটামুটি এগুলোই ছিল। তো এগুলো যখন আমার মিট হয়ে গেল, আচ্ছা জব অফার লেটারও আছে আমার। তো এগুলো সবই যখন মিট হয়ে গেল আমার, তখন চিন্তা করলাম যে আমার হয়তো বা এখন যেখানে আছি আমি ESS টেকনোলজি, এখানে আসাটাই মোর সুইটেবল হবে। কেন? কারণ এখানে আসলে হয়তো বা পিআরটা আমার জলদি হয়ে যাবে। তো যেই কথা সেই কাজ, আমি আসলে মূলত এখানেই আসি। এবং এখানে আসার পর প্রথমেই আমার ইন্টেনশন ছিল যে আমার এসি হচ্ছে PNPর জন্য অ্যাপ্লাই করতে হবে। তার জন্য আমি প্রথমে হচ্ছে IELTSটাকে কমপ্লিট করতে হতো। তো আমি এসি 2-1 মাসের ভিতর IELTSটা কমপ্লিট করে দেন হচ্ছে আমি PNPর জন্য অ্যাপ্লাই করি। সো PNP আমার BCPNP প্রতি টিউসডেতে ড্র হয়। আমি মনে হয় অ্যাপ্লাই করেছিলাম স্যাটারডে ওর সানডে। তো আমার 2 দিনের ভিতরে হচ্ছে PNPর কনফার্মেশনে চলে আসলো। সো BCPNP কনফার্মেশন চলে আসার পরে হচ্ছে আমার সিরিজ অফ ডকুমেন্ট নিতে হয়েছে আমার অফিস থেকে। সো অফিস খুব হেল্পফুল, ওরা আসলে যে ডকুমেন্ট চাইছি সব কিছু দিয়ে দিচ্ছে। কিংবা আমার একটা সেপারেট ভিডিও আছে BCPNP নিয়ে, তো আপনারা ওই ভিডিওতে দেখে নিতে পারেন, সেখানে আমি ইন ডিটেলস সব কিছু পয়েন্ট আউট করেছি। এনিওয়ে, সো আমার BCPNP হয়ে যাওয়ার পর তো এখন হচ্ছে PNPর জন্য অ্যাপ্লাই করলাম সমস্ত ডকুমেন্ট দিয়ে, ওরা যে ডকুমেন্ট চাইলো। তো ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করার পরে হচ্ছে ওরা আমাকে BCPNPটি অ্যাপ্রুভ করে দিল। ওরা যখন BCPNP অ্যাপ্রুভ করে দিল, ওইখানে লেখা ছিল উইথিন 6 মান্থ, 6 মাসের ভিতর আমার পিআর পোর্টালে, IRCC নিউ পিআর পোর্টালে নন এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে হবে। কেন নন এক্সপ্রেস এন্ট্রি? কারণ যেহেতু আমি মাত্রই BCতে মুভ করেছি, মুভ করেই আমি পিআর অ্যাপ্লাই করে দিছি। আমি কিন্তু 1 বছর অপেক্ষা করে নাই। 1 বছর পরে কি হয় না হয়, CRS স্কোর হবে, হাবিজাবি, এই রিস্ক থেকে লাভ কি? আমি যেহেতু আমার রিকোয়ারমেন্ট মিট হয়ে গেছে, হোয়াই নট আমি পিআরটা অ্যাপ্লাই করে দিই। সো এই ছিল সংক্ষিপ্ত জার্নি। সো আমি পিআর অ্যাপ্লাই করে দিলাম হচ্ছে নন এক্সপ্রেসিতে অ্যাপ্লাই করেছিলাম হচ্ছে আমি ডিসেম্বর 8 তারিখ 2023, ডিসেম্বর 8, 2023তে অ্যাপ্লাই করি। এখন এই পিআর প্রসেসেরও অনেকগুলো স্টেপ আছে। স্টেপগুলো হয়তো বা একটা ডিফারেন্ট কোনো একটা ভিডিওতে আমি শেয়ার করব। সেখানে ফেজ 1, ফেজ 2, ফেজ 3 এরকম অনেকগুলো সিরিজ অফ স্টেপস আছে। তো একদম ফাইনাল স্টেপ সেটা হচ্ছে ইলেকট্রনিক পিআর, যেটা হচ্ছে আমার জুলাই মাসের 10 তারিখে অ্যাপ্রুভ হয়েছে, ইলেকট্রনিক্স পিআর। এখন হচ্ছে আমি পিআর কার্ডের জন্য ওয়েট করতেছি। সো এটাই ছিল সংক্ষিপ্ত জার্নি। সো এর ভিতরে যদি কোনো কিছু মিস হয় কিংবা আপনাদের কোনো পার্টিকুলার টপিক সম্পর্কে আরও জানার আগ্রহ থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এবং BCPNP নিয়ে যদি কিছু জানতে চান, BCPNP কিংবা IELTS কিংবা ক্যানাডিয়ান স্টুডেন্ট ভিসার তো প্রত্যেকটি স্টেপ আমার ভিডিওতে আমায় যথেষ্ট সময় নিয়ে এক্সপ্লেন করা হয়েছে। যদিও ব্যক্তি বিশেষে, প্রোফাইল বিশেষে কেসগুলো ভিন্ন হয়, বাট ইন জেনারেল আপনারা একটা ভালো আইডিয়া পাবেন এবং লিগ্যাল আইডিয়া পাবেন। সো এখন হচ্ছে মূলত আমি আমার পিআর কার্ডের জন্য ওয়েট করতেছি। হোপফুলি উইথিন 1 to 2 মান্থ আমার পিআর কার্ডও চলে আসার কথা। তারপর ইচ্ছা আছে যে প্রাণের বাংলাদেশে আরও একবার ব্যাক করব। হোপফুলি আপকামিং শীতকালে দেশে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সো এই ছিল আমার ছোট জার্নি। সো ভিডিওটি ভালো লাগলে কিংবা আমার চ্যানেলটি যদি আপনারা ভিজিট করেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা আরও কী রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন, তো সেই রিলেটেড ভিডিও আমি বানানোর চেষ্টা করব। ওকে, বাই ফর নাও।
তারপর আমি যখন আমার পড়াশোনা কমপ্লিট থাকি, পড়াশোনা থাকা অবস্থায় কিন্তু আমি ইউএস ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম, ইউএস ভিজিটের ভিসা, এবং আমার কিন্তু ভিজিটের ভিসাও অ্যাপ্রুভ হয়ে গেছে। পাসপোর্ট রিনিউ করার পর আমি কিন্তু ভিজিটের ভিসার জন্য অ্যাপ্লাই করি এবং আমার ভিজিটের ভিসাটাও কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায়। সো সাধারণত যারা ইউএস ভিসা লাগাইতে চান তারা সাধারণত স্টুডেন্ট অবস্থায় তার জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং ইউএস ভিসা কীভাবে অ্যাপ্লাই করতে হয় এই রিলেটেডও একটা সেপারেট ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে। এই ভিডিওটাও আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো। সো ইউএস ভিসাটা লাগানো থাকলে ভালো, আপনারা চাইলে ইউএস থেকে ঘুরে আসতে পারবেন, কিংবা অনেক আত্মীয় স্বজন থাকে। স্টুডেন্ট অবস্থায় এটা থাকলে ভালো, কারণ হচ্ছে সেক্ষেত্রে অনেক সময় ভিসা রিজেক্ট করে দিতে পারে এইভাবে যে আপনার তো এখন পড়াশোনা শেষ, বা আপনার ক্যানাডাতে যদি এরকম হয়ে যায় যে আপনি ওয়ার্ক পারমিটে আছেন 1-2 বছর হয়ে গেল, আপনার আসলে পিআর কিছু হয় নাই, ওই অবস্থায় যদি আপনি ভিজিটের ভিসার জন্য অ্যাপ্লাই করেন, ইউএস ভিজিটের ভিসা, অনেক সময় সেটা কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। তো সেটা একটা বেস্ট টাইম আপনি যদি স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করে দেন, কিংবা আপনার আদার্স ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে, তাহলে তো আপনি যে কোনো সময় সেটা অ্যাপ্লাই করতে পারেন, সেটা কোনো সমস্যা। এবং কানাডা ব্রিটিশ কলম্বিয়া থেকে বিদায় নেওয়ার আগে আরও একটা ছোট্ট তথ্য আমি আমার ভিডিওতে সংযোজন করতে চাই। সেটা হচ্ছে যে আমি কিন্তু এখানে আসার পরে মাঝখান দিয়ে কিন্তু আমি আমার পাসপোর্টটাকে রিনিউ করে নিয়েছি, কারণ আমাকে অবশ্যই ট্র্যাক রাখতে হবে যে আমার পাসপোর্টটা কতদিন পর্যন্ত ভ্যালিড থাকবে। কারণ হচ্ছে পাসপোর্টের ভ্যালিডিটির উপর ডিপেন্ড করে। অনেক সময় হচ্ছে আপনি জানেন যে পড়াশোনার 2 বছরের ডিগ্রি শেষে এখানে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হয়। যখন আপনার ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন অবশ্যই আপনি ভিজিটের ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, রাইট? কারণ ভিসা ছাড়া তো আপনি ক্যানাডার বাইরে যেতে পারবেন না। তো সেক্ষেত্রে পাসপোর্টটা ভ্যালিড থাকা, পাসপোর্টের ভ্যালিডিটি লং থাকা আবশ্যক। সেটা হয় দেখা গেছে যে আপনার যতদিন পাসপোর্টের মেয়াদ, ওরা কিন্তু ততদিনের ভিজিটের ভিসা আপনাকে দিয়ে দিবে। পাশাপাশি হচ্ছে আপনারা আরেকটা জিনিস ট্র্যাক রাখবেন, সেটা হচ্ছে যে আপনার সকল ডকুমেন্ট এগুলো যাতে আপডেটেড থাকে এবং সব কিছু যাতে আপডেট থাকে। এমনকি কানাডা পড়াশোনা শেষে কীভাবে পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে হয় এই রিলেটেডও ভিডিও আমার চ্যানেল আছে, তো সেটাও আপনারা চেক আউট করে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো। এবং সর্বোপরি যেটা বলতে হয় যে আপনারা অলওয়েজ হচ্ছে ক্যালকুলেশন করে চলবেন। এখানে আপনাকে সব কিছু ক্যালকুলেটেড থাকতে হবে। সব কিছু যদি আপনার প্রি প্ল্যান থাকে, সব কিছু যদি আপনার ক্যালকুলেশন অনুযায়ী থাকে, ইটস নট ম্যান্ডেটরি যে সব কিছু আপনি যেভাবে যেটা চাচ্ছেন সেটা সেভাবেই হবে, কিন্তু আপনার যদি আগে থেকে একটা প্ল্যান থাকে, আপনি কখন কোনটার পর কী করতে চান, এবং সেই প্ল্যানগুলো যদি ঠিকঠাক মতো এক্সিকিউট করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের লাইফটা এখানে খুবই স্মুথ হয়ে যাবে এবং প্রতিটি স্টেপই কিন্তু এখানে ধাপ বাই ধাপ আপনাদের কমপ্লিট হয়ে যাবে। সো এই জিনিসটাই আপনাদের বলার ছিল। এখন কিভাবে পিআর অ্যাপ্লাই করলাম, কিভাবে কি করলাম, এগুলো হচ্ছে অনেক একটা লং প্রসেস। তো সেটা হয়তো বা যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন, সেটা আমি কোনো একটা ডিফারেন্ট ভিডিওতে আমি পিআর রিলেটেড কীভাবে পিআর অ্যাপ্লাই করলাম, সেখানে কী কী স্টেপ, কী কী ডকুমেন্ট, ইন ডিটেলস আমি আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওটাকে আর লং না করি। ওকে, আপনারা সবাই ভালো থাকবেন। এবং ভিডিওটাকে কাট করার আগে আমি অবশ্যই চিন্তা করি কোনো পয়েন্ট মিস করলাম নাকি। না, আমার কাছে মনে হচ্ছে যে আমি মোটামুটি যে মেসেজটা আপনাদেরকে দিতে যাচ্ছিলাম সেই মেসেজটা একদম ক্লিয়ার। এবং মেসেজটা হচ্ছে এটাই যে আপনারা সব কিছুই প্ল্যান করে করবেন, প্ল্যান বাইরে অথবা নিজের ইচ্ছার বিরুদ্ধে কিংবা নিজের কেরিয়ার পাথের বিরুদ্ধে কখনোই কোনো কিছু করবেন না। তো আশা করি যারা কানাডাতে আছেন বা ভবিষ্যতে যারা কানাডাতে আসবেন, তাদের জন্য আমার এই ইউটিউব চ্যানেলটা একটা গাইড হিসেবে কাজ করবে। বাই।